সকলকে শুভ সন্ধ্যা। আমার বক্তব্য শুরু করার আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ। সুমনদা যে 2% মানুষের কথা বলছিলেন যারা ডিএ পেতে পারে, আমি তাদের মধ্যে পড়ি। আমি পশ্চিমবঙ্গের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ডিএ পাই না এবং তার জন্যে আমার বক্তব্য হয়তো কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকেও হতে পারে। আমি রাজনীতিবিদ নই, তাই আপনাদের কাছে সমস্ত কথা প্রকাশ্যে রেখে দিলাম। এখন বিষয়টা হচ্ছে, একটু আগেই মাননীয় অগ্নিমিত্রা পাল এবং মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায়ের যে তর্কাতর্কিটা আমরা দেখলাম, এই তর্কাতর্কিটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, ভোটার, তাদের জীবনের সবচেয়ে বড় নির্বাচনী দ্বন্দ্ব। কে কতটা দখল নিয়েছে, কে কতটা দুর্নীতি করেছে, কে কতটা সাম্প্রদায়িক, কে কতটা বহুত্ববাদী, এই হিসেব কষতে গিয়ে আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। পশ্চিমবঙ্গে যদি আপনি মনে করেন যে রাজনৈতিক ইস্যু, সত্যি তো প্রচুর রাজনৈতিক ইস্যু আছে, দুর্নীতি আছে, এক্ষুনি মানে সমস্ত বিষয়ে ছোটোখাটোভাবে আলোচনা হয়ে গেছে। রেশন কেলেঙ্কারি আছে, টিচারের চাকরির কেলেঙ্কারি আছে, সারদা নারদা আছে। এবং যখন এই দুর্নীতিগুলো পড়ি তখন আমার মনে হয় না পশ্চিমবঙ্গ একটা দরিদ্র রাজ্য। সংখ্যাগুলো শুনি, 20,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, 150 কোটি টাকা চোখে দেখেছি আমি, যেটা হচ্ছে টিভির পর্দায়, এই সুমনবাবুদের দৌলতেই। তার সঙ্গে আছে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের সমাজে একটা হিংসা। হ্যাঁ, আমাদের এখানে জাতপাতের রাজনীতির হিংসা অতটা হয় না, কিন্তু আপনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর ডেটা যদি দেখেন, তো পশ্চিমবঙ্গে গড়ে প্রায় বছরে 20টা করে রাজনৈতিক হত্যা হয়। ইলেকশনের সময় সেটা অনেক বেড়ে যায়। এই বিগত ইলেকশনে প্রায় 47 জন হত্যা হয়েছে। এবং আগে আমরা শুনতাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন, আমরা শুনতাম সায়েন্টিফিক রিগিং, মৃত মানুষরা এসে ভোট দিয়ে যেতেন নাকি পশ্চিমবঙ্গে। এখন আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় দেখি অবাধ ওপেন রিগিং, বন্দুক নিয়ে কেউ দৌড়চ্ছে, বোমা পড়ছে, CRPF দৌড়চ্ছে। তার সঙ্গে যদি দেখেন এই বিষয়টাও উঠে এসছে, সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো সমাজে সরকার যখন থাকে, রাজনীতি যখন হয়, তখন প্রশাসনের কিছুটা রাজনীতিকরণ হয়। কিন্তু আমরা যে পরিমাণ রাজনীতিকরণ দেখছি, সেখানে দেখছি দুর্নীতির জন্য শুধুমাত্র রাজনৈতিক মন্ত্রী জেলে যাচ্ছেন না, আমলারা পর্যন্ত জেলে চলে যাচ্ছেন। সুমনদা বলছিলেন যে টালা থানার ওসি তিনিও হচ্ছেন অভিযুক্ত হয়ে যাচ্ছেন। এখন এই রকম একটা জায়গা, এই সব বিষয় নিয়েই আমরা সব সময় আলোচনা করে যাই। কিন্তু পশ্চিমবঙ্গে তার চেয়েও বড় একটা বিষয় আছে। সেই বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে নিয়ে, যেটা নিয়ে আমার চেয়ে অনেক বেশি ভালো শৈবালদা বলবেন। কিন্তু অগ্নিমিত্রা ঠিকই বলেছেন যে একটা সময় ছিল স্বাধীনতার পর, যখন কলকাতা এবং বম্বে এই দুটো ছিল হচ্ছে প্রধান অর্থনৈতিক বাণিজ্যিক কেন্দ্র। 1960-এর দশকে ভারতবর্ষের যে GDP, সেখানে পশ্চিমবাংলা প্রায় হচ্ছে 1/4 কাছাকাছি পুরোটা করার চেষ্টা, শিল্পে তার ছিল। আজকে সেটা নেমে এসছে 5% কাছাকাছি। পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন, আমরা পরপর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। এবং মাথাপিছু গড় আয় পশ্চিমবঙ্গের, মহারাষ্ট্র নিয়ে কথা হচ্ছিল বলে বলি, মহারাষ্ট্রে মাথাপিছু গড় আয় অ্যাভারেজে 3,80,000-এর আশেপাশে। পশ্চিমবঙ্গে সেটা 1,70,000, 75,000 এরকম কিছু একটা। আমরা কাদের সঙ্গে এখন পরিগণিত হই? আমরা বিহারের চেয়ে ভালো, আমরা উত্তরপ্রদেশের চেয়ে ভালো, কিন্তু আমরা কাদের সঙ্গে আছি? আমরা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এমনকি উড়িষ্যাও আমাদেরকে ধরে ফেলেছে। তার কারণ আমরা শুধুই পিছিয়ে যাচ্ছি। এটা একটা টাইমস অফ ইন্ডিয়ায় একটা খবর বেরিয়েছিল যে ভারতবর্ষের প্রত্যেকটা 10টা মূল শহরে কটা করে নতুন ব্যবসা রেজিস্টার করেছে। 2012 সালে দিল্লিতে 10,000-এর আশেপাশে কোম্পানি রেজিস্টার করেছিল, পশ্চিমবঙ্গে সেটা ছিল 6,393। আর 2024 সালে দিল্লিতে 27,000 নতুন কোম্পানি রেজিস্টার করেছে,
আর পশ্চিমবঙ্গের সংখ্যাটা হচ্ছে 5,899। ভারতবর্ষের একমাত্র মেজর শহর যেখানে হচ্ছে নতুন কোম্পানি তৈরি হওয়াটা কমছে সেটা হচ্ছে কলকাতা। এই বাস্তবতাটাকে ভাবতে হবে। এখন এত ইস্যু থাকা সত্ত্বেও এটা তো ঠিক, অনির্বাণ বা সুমন বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে নির্বাচনে আমরা জিতছি। কেন জিতছেন? প্রথম কথা এটা বলে দিই, সুমন দে যে উপনির্বাচনের উদাহরণগুলো দিচ্ছিলেন সেগুলো সব এর আগের জমানার। যখন নির্বাচনে বিরোধী জিতে সে বিরোধী দল করত। আমাদের অভিজ্ঞতা কি, যারা হচ্ছে 2011 পর থেকে পশ্চিমবঙ্গ দেখছি, 2014 সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী জিতলেন, সাগরদিঘি জিতলো, জাদু বলে মন্ত্র বলে তারা সবাই তৃণমূল হয়ে গেল। হয়তো সাধারণ মানুষ সেই জন্য ঠিকই করে নিয়েছেন যে যাকেই জেতায় সে যদি তৃণমূল হয় তাহলে তৃণমূলকেই জিতিয়ে দিই, অন্তত দলবদল কম হবে। এখন এই বিরোধী রাজনীতির ক্ষেত্রে এটা ভালো লাগলো যে বিজেপির তরফ থেকে এটা মেনে নেওয়া হলো যে বিরোধী রাজনৈতিক দলের, সজলদা ছিলেন না বলে ওনার নাম নিচ্ছিলাম না, পিছে কথা বলতে নেই, এবার সামনে বলছি, যে উনি অন্তত প্রকাশ্যে বললেন যে আমাদের কিছু ব্যর্থতা আছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, অন্তত আরজিকর কাণ্ডটা দেখার পর, যে রাজনৈতিক বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক দলরা করে না। অন্তত পশ্চিমবঙ্গের মহিলা সমাজ, নাগরিক সমাজ, পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত সমাজ শহরে এটা দেখিয়ে দিয়েছে যে যখন রাজনৈতিক দলরা তাদের কাজ করতে পারে না তখন মানুষ নিজেই পথে নেমে যেতে পারে। এখন তাতে হয়তো সরকার বদল হয় না, কিন্তু সরকারের ওপর প্রবল চাপ তৈরি হয়। এখন বিরোধীরা একটা কারণ যেটা বুঝতে হবে, সেটা আবার এই সজলদা এবং অগ্নিমিত্রাদি ওদের কথাতেই বুঝতে হবে, যে পশ্চিমবঙ্গের যদি আপনি জনবিন্যাস দেখেন, যেখানে প্রায় 1/3 তিনজনের মধ্যে একজন মুসলমান, সেখানে ওনারা যে রাজনীতি করেন, প্লাস পশ্চিমবঙ্গের যদি আপনি ইতিহাস সচেতনতা, মানে রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে রামমোহন যদি মনে করে দেখেন, ওনারা যে রাজনীতির কথা বলেন, সেখানে ন্যাচারালি কিছু মানুষ যখন হচ্ছে দুর্নীতি বনাম অন্য দল, মানে বিজেপি হিসেব করতে হয়, অনেক হিসেব কষে বলেন যে তাহলে দুর্নীতিটাই সহ্য করে নিই। আমি যদি তৃণমূল হতাম, আমি খুশি হতাম যদি একটু বিজেপি পশ্চিমবঙ্গে থাকতো। তার কারণ তারাই হচ্ছে বিরোধীদের এবং নাগরিক সমাজে এবং বৃহত্তর সমাজে যে 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 বিভাজনটা করছেন, সেই বিভাজনে আমি আখেরে লাভবান। বিজেপি এইটা একটা জিনিস যেটা বিজেপির রাজনীতি হয়তো যে রাজনীতিটা উত্তরপ্রদেশে হয়, যেখানে 10% আশেপাশে মুসলমান, সেই রাজনীতিটা পশ্চিমবঙ্গে, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ থেকে নজরুলের ঐতিহ্য আছে এবং প্রত্যেকটা তৃতীয় মানুষ হচ্ছে মুসলমান, বোধহয় সেম রাজনীতি কাজ করবে না। এটা বিজেপি বহুদিন ধরেও বুঝছেন কি বুঝছেন না আমি জানি না। তৃতীয় একটা বিষয় আছে, আপনারা ভালো করে হিসেব করে দেখুন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ক্ষমতায় ছিল, তারা আবার নির্বাচন জিতলো। মহারাষ্ট্রে যারা ক্ষমতায় ছিল তারাই আবার নির্বাচন জিতলো। পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছে তারাই নির্বাচন জিতছে। তার কারণ নির্বাচন জেতার দলগুলো একটা মডেল বার করেছে। সেই মডেলটাকে কেউ অনুদান বলতে পারেন, কেউ বলতে পারেন রেওড়ি, কেউ বলতে পারেন অধিকার প্রদান। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, মানে এর মধ্যে যদি কোনো বাম সমর্থক থাকেন তাহলে নিশ্চয়ই মাথা চাপড়ে ভাবছেন যে 2009 থেকে 2011 যদি বামফ্রন্ট এগুলো বুঝতে পারত তাহলে বোধহয় 11তে তারা সরকার হারাতো না। তার কারণ 5% ভোটে বিজেপি অ্যালায়েন্স মহারাষ্ট্রে, তারা লোকসভা ভোটে কম ছিল, তারা সেইটাকে অতিক্রম করে 13% বেশি ভোট পেয়ে এইরকম ম্যাসিভ মার্জিন পেয়েছে। কিন্তু এটা কি শুধুমাত্র এই মানুষকে অনুদান দেওয়ার রাজনীতির জয়? বুকে হাত রেখে বলা, মানে আমি রাষ্ট্রবিজ্ঞানীও বলতে পারবো না। তার কারণ আমরা আলোচনা করছিলাম, এখানে তো দল ভাঙানোরও গল্প আছে। প্রধান দুটো বিরোধী দল অ্যাকচুয়ালি ভেঙে গেছিল, সেই ভাঙা গড়ার গল্পও তো এর মধ্যে আছে। এখন এই যে উন্নয়নের একটা মডেল ভারতবর্ষের সমস্ত সরকার করছে, এতে বিরোধী যারা, যেখানে বিরোধী আছেন তাদের একটু চিন্তার বিষয়। তার কারণ যখনই বিরোধী
একটু সক্রিয় হবে, ক্ষমতায় আসার চেষ্টা করবে, যে কোনো শাসক দল আরও 4টে স্কিম নিয়ে চলে এসে মানুষের হাতে টাকা ধরিয়ে দেবে। তাহলে এই রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? মানে এখানে আমি কোনো দলের কথা বলছি না, আমি গণতন্ত্রে যে আমরা সবসময় বলি গণতন্ত্রের সবচেয়ে বড় টেস্ট হচ্ছে অল্টারনেশন। একজন যাবে আরেকজন আসবে, এর মধ্যে দিয়েই উন্নয়ন হবে। কেরালা তার সবচেয়ে বড় উদাহরণ ভারতবর্ষে। সেই প্রক্রিয়াটাই যদি আটকে যায় তাহলে কি হবে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ভাববার বিষয়। দেখুন, আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের সাথে 100% একমত। গণতন্ত্রে গরিব মানুষের কথা ভাবা হয়। আমি সুমনদাকে, অমর্ত্য সেন লিখে গেছেন পভার্টি অ্যান্ড ফ্যামিনসে যে একমাত্র গণতন্ত্র এবং ফ্রি মিডিয়া আছে বলে আজকে আর দুর্ভিক্ষে মানুষকে মরতে হয় না, তার কারণ সরকারকে কিছু করতে হয়। এটা তো গণতন্ত্রের দাবি, এটা তো করতেই হবে। কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে তামিলনাড়ুকে মেলাবেন না। তামিলনাড়ুতে সুমন দা যেটা বলছিলেন ঠিকই তো, টেলিভিশন দিয়ে দিত নির্বাচনের সময়, ফ্যান দিয়ে দিত, তারপরেও তামিলনাড়ু আজকে ভারতবর্ষের প্রথম 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্য। তার কারণ আপনি যে সরকারি কোষাগার থেকে মানুষকে টাকা দেবেন, অনুদান দেবেন বা অধিকার দেবেন, সেই কোষাগারটা তো বাড়াতে হবে। আজকে আমাদের এখানে ছিল হিন্দ মোটর, পশ্চিমবঙ্গে হচ্ছে ভারতবর্ষে গাড়ি তৈরি হতো। আজকে কার ম্যানুফ্যাকচারিং হাব কোথায়? চেন্নাই। আজকে আপনি ভালো করে ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের সরকার তার বাজেটের 25% আমাদের মানে অ্যাকাউন্টসের ভাষায়, আমাকে হচ্ছে শৈবালদা ঠিক করে দেবেন যদি আমি ভুল বলি, 75% অফ আওয়ার বাজেট, 75%, 3/4, এটা শুধু সরকারের আয় ব্যয় হিসেব করতেই চলে যায়, মানে সরকার চালানোর জন্যই চলে যায়। মূলধন ব্যয়, মানে যেটা ব্যয় করলে আগামী দিনে আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, এটা হচ্ছে 1/4। সেই 1/4 মধ্যেও 40% চলে যায় ধার মেটাতে। শিল্প এবং বাণিজ্য প্রসারের জন্য পশ্চিমবঙ্গ সরকার বাজেটে কত % খরচা করেন জানেন? 10%-এরও কম। সমস্যাটা এটা নয় যে গরিব মানুষকে অধিকার দেওয়া হচ্ছে, 100 বার দেওয়া উচিত। সমস্যাটা হচ্ছে আপনি গরিব মানুষকে অধিকার দিতে গিয়ে রাজ্যটাকে, কোষাগারটাকে দেউলিয়া করছেন। এই রাজনীতি একদিন না একদিন ভেঙে পড়বে, তখন রাজ্যের কি হবে? সমস্যাটা এই জায়গায়। এরপর আপনি আমাকে দেখুন, এই যে স্কিম, এটা কিন্তু সত্যিই ভালো এবং এটা আজকের স্কিম নয়। আপনাকে আমি বলি, আমি দেখছিলাম, আমি রিসার্চ করছিলাম যে এইরকম স্কিম কবে থেকে ভারতবর্ষে আছে। হরিয়ানাতে 1994 সালে যখন দেখা যাচ্ছে কন্যা ভ্রূণ হত্যা বেড়ে গেছে, হরিয়ানায় সেক্স রেশিও খুব খারাপ হয়ে গেছিল, তখন একটা সরকার স্কিম আনছে আপনা বেটি আপনা ধন, 1994 সালে। বালিকা সমৃদ্ধি যোজনা 1997 সালে। লাডলি স্কিম 2008 সালে। আগে এই স্কিমগুলো করা হতো দরিদ্র মানুষের জন্য, বিপিএল। এখন এই স্কিমগুলো একটু অন্য, এগুলো ইউনিভার্সাল। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনার আয় কত ইত্যাদি জানতে হবে না, আপনি মহিলা হলেই পাবেন, সবাইকে দিয়ে দেওয়া হবে। এবং এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার স্কিমে কেন্দ্র সরকার একটা লিস্ট বার করেছে, আপনারা দেখতে পারেন ডিবিটি কোন সরকার কেমন কাজ করছে। আমরা যে সেখানেও খুব ভালো কাজ করছি এমন না। ভারতবর্ষের সবকটা রাজ্যের মধ্যে আমরা 26তম। টাকা দেওয়ার ক্ষেত্রেও, ঠিকঠাকভাবে টাকা দেওয়ার ক্ষেত্রেও আমরা হচ্ছি 26th। এবং এর ফল কি হচ্ছে? একটা পেপার বেরিয়েছে, উপাসক দাস কন্যাশ্রী নিয়ে কাজ করেছেন, উনি দেখাচ্ছেন 2013 থেকে কন্যাশ্রী শুরু হয়েছে। সুমন, কেউ আজকে সময় মানেনি, আমিও আজকে সময় মানবো না, বলতে পেয়েছি মাইক ছাড়বো না। উপাসক দাস কি দেখাচ্ছেন? 2013 থেকে কন্যাশ্রী শুরু হয়েছে, খুব ভালো স্কিম। মেয়েদের মধ্যে স্কুল ড্রপ আউটের হার কমে গেছে, ভালো। তার সঙ্গে এটা দেখাচ্ছে যে স্কুল পরিচালনার ক্ষেত্রে, ক্লাসরুম বানানোর ক্ষেত্রে, টিচার নিয়োগের ক্ষেত্রে টাকা কমে গেছে। আপনি টাকা দিচ্ছেন স্কুল যাওয়ার জন্যে, স্কুল বাড়ি ভেঙে পড়ছে, টিচার নেই। এইটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আমরা বলছি যে অ্যাকচুয়ালি যখন আপনাকে করতে হবে, তখন আপনাকে ওভারঅল অর্থনৈতিক উন্নয়ন,
তার সঙ্গে গরিব মানুষের কথা ভাবতে হবে। দারিদ্রের সমবন্টন করে লাভ নেই। আজকে আনন্দবাজারে একটা এডিটোরিয়াল বেরিয়েছে, পড়বেন বাড়ি গিয়ে, দল নয় সরকার। যিনি লিখেছেন তিনি শুরুই করেছেন এটা দিয়ে যে পশ্চিমবঙ্গে তৃণমূল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র মানে সবার সমান অধিকার। এই অধিকারটা হচ্ছে খাজনা তোলার অধিকার। যে যেখানে জায়গা পাবে সে সেখানে খাজনা তুলবে। এই গণতন্ত্রটা শুধুমাত্র গণতন্ত্র না। আর শেষে আমার সময় যেহেতু শেষ, লাস্ট যে পয়েন্টটা, এই প্রবীণ বনাম নবীন। দেখুন, ইতিহাসের নিয়মে প্রবীণ এবং নবীনের মধ্যে একটা সংঘাত, এই সংঘাতটা প্রোডাক্টিভ। এই সংঘাতটা যে সবসময় খারাপ এমনটা না। নবীন নতুন আইডিয়া নিয়ে আসে, প্রবীণের কাছে অভিজ্ঞতা থাকে, এবং তৃণমূলে বারবার নানান সময়ে এই নবীন প্রবীণ ইত্যাদি নিয়ে কথা শুনেছি। আপনাদের সবাইকে একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে যা ঘটেছে তৃণমূলে, তাতে এটা আমি অন্তত মনে করি যে তৃণমূলের উত্থান, তৃণমূলের বর্তমান অবস্থান এবং প্রকৃতির আমোঘ নিয়মে তৃণমূলের পতন, এই সব কিছুতেই শুধুমাত্র একজনেরই নাম লেখা থাকবে, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। ধন্যবাদ।